আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় প্রত্যাহার, ডক্টর ইউনূস নির্বাচনে অংশ নেওয়া কমিশনের এখতিয়ার। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ, সালাউদ্দিন। যুগপৎ কর্মসূচি জামায়াতে ইসলামী আন্দোলনের। খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, কিছু সন্ত্রাসী শনাক্ত, ফ্যাসিস্টরা এসব ঘটাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজার মহা অষ্টমীতে নানা আনুষ্ঠানিকতায় কুমারী পূজা পালিত, বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে আইজিপি। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছে এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। নিউ ইয়র্কে জিটিওতে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আরও বলেন, এখন কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের ভোটে অংশ নেবার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন দেরিতে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তাকে আরও বেশি বছর ক্ষমতায় চায়, কিন্তু তিনি সেদিকে না গিয়ে বিচার সংস্কারের পর ফেব্রুয়ারিতে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ। সংখ্যালঘু সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো হিন্দু বিরোধী সহিংসতা নেই। বর্তমানে ভারতের একটি বিশেষত্ব হল ভুয়া খবর। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে এলডিসি থেকে উত্তরণ প্রস্তুতি নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবার কথা জানিয়েছেন তিনি। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান। রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলার সলিডারিটি ঘোষণা করছে, যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যেই কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে। প্রধান উপদেষ্টার সাথে অন্য একটি সাইডলাইন বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা এলডিসি থেকে বাংলাদেশে উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবার কথা জানান। এর আগে নিউ ইয়র্কে মানবাধিকার কর্মীদের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি। মূলত ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। রবাব ফাতেমার সাথে ইম্পর্টেন্ট একটা মিটিং। রবাব ফাতেমা মিটিংয়ে জানিয়েছেন যে তারা বাংলাদেশ থেকে একটা রিকোয়েস্ট পেয়েছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে বাংলাদেশ তাদেরকে রিকোয়েস্ট করেছে, ইন্টারিম গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে যে একটি রেডিনেস অ্যাসেসমেন্ট করার জন্য। আজ জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন আয়োজিত হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশে নির্বাচনী হাওয়া বইছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ ভোট বানচালের চক্রান্ত করলে জনগণ প্রতিহত করবে। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি অসাম্প্রদায়িক মেলবন্ধন ভাঙার অপচেষ্টা করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। করা হয় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত। পরে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটি মহল জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। কোন দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, শত ষড়যন্ত্র করেও বাঙালির হাজার বছরের মেলবন্ধন ভাঙতে পারবে না কেউ। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায়, তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা, এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গাপূজার মধ্যে দিয়ে। দেশ বিরোধী সব ষড়যন্ত্র সবাইকে প্রতিহত করার আহ্বান রিজভির। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি। 10 অক্টোবর সারা দেশে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেবে জামায়াত। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির কথা ভিত্তিহীন মন্তব্য করে প্রমাণ দেখানোর দাবিও জানিয়েছেন তিনি। লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, নতুন লোগো নিয়ে কাজ চলছে। দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই, এটা আলোচনার সুযোগ আছে সামনে। মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স, এটা তো থাকবেই, সব সময় হয়েছে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন, বলেছি যে 15ই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে। আমরা 15ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই। জুলাই সনদের আলোকে জাতীয় সংসদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফা কর্মসূচি দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে রাজধানীর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেন, দ্বিতীয় দফা আন্দোলনে আগামী 1 থেকে 9 অক্টোবর জনমত গঠনে দেশব্যাপী গণসংযোগ, 10 অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দুর্গাপূজার কারণে সমাবেশ সহ রাজপথের কর্মসূচি রাখা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জাতিসংঘে 3টি দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়ায় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি রাখা হয় নাই। সংঘাত সহিংসতার পর অনেকটাই শান্ত খাগড়াছড়ি। অবরোধ শিথিল করায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বলবৎ রয়েছে 144 ধারা। পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা এবং জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে পরিকল্পিতভাবে এই সংঘাত ঘটানো হয়েছে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির ঘটনায় কিছু সন্ত্রাসীকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে পুরান ঢাকায় জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজার শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, এদের কয়েকজনকে আটকও করা হয়েছে। এর আগে সচিবালয়ে উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, তবে সনাতন ধর্মাবলম্বীরা যেন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে সেজন্য ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগত ভক্তদের সাথে কথা বলেন তিনি। শুভেচ্ছা বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলেন। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বাধা হিসেবে দেশ ও দেশের বাইরে থেকে একটি মহল উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করেছে দাবি করে উপদেষ্টা বলেন, খাগড়াছড়ির ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকে মদতদাতা রয়ে গেছেন। চিহ্নিত সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর আগে সচিবালয়ে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি শান্ত আছে জানিয়ে উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় পরিস্থিতি অশান্ত করতে ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে। এখন পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে,
এদিকে খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হলেও একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানান র্যাবের মহাপরিচালক। আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে বলেও জানান র্যাব প্রধান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেবার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। সব বিবেচনায় দুটি দল এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেবার সিদ্ধান্ত হয়েছে। এনসিপি কি প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেবার কথাও বলেন তিনি। এরপর তার বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেয়া হবে। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে বলেও জানিয়েছেন ইসির সচিব। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা যে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিল নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। বিপুল উৎসব আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজার মহা অষ্টমীতে মন্দির মণ্ডপে নেমেছে ভক্ত পূজারীদের ঢল। এদিনের মূল আকর্ষণ কুমারী পূজা। দেবীকে মহাগৌরী রূপে, কন্যা শিশুর প্রতিরূপে পূজা করেন ভক্তরা। মাতৃরূপে মহামায়া দেবী দুর্গার মাহাত্ম্য তুলে ধরার সঙ্গে অষ্টমীতে নারী শক্তির জয়গান গাওয়া হয় বলে মনে করেন ভক্ত পূজারীরা। দেখুন HM মেহেদী হাসানের রিপোর্ট। দুর্গা প্রতিমার পাদদেশে সুসজ্জিত পোশাক অলঙ্কারে ভক্ত সম্মুখে উপস্থিত ৬.৫ বছরের মানব শিশু লাবণ্য। দেবী কল্পনায় কুমারী শিশুই ভক্ত পূজারীর সামনে ধরা দেন নারী শক্তির জীবন্ত প্রতিভ হয়ে। মহা অষ্টমীতে দেবী আরাধনায় রামকৃষ্ণ মিশনের এই আড়ম্বর আচারে অংশ নিতে আসে সনাতন ধর্মের হাজারো মানুষ। সুখ, সমৃদ্ধি আর কল্যাণ কামনায় করে প্রার্থনা। কুমারীকে দেবী মায়ের রূপে যে প্রার্থনা করি, তার মধ্যে মাকে কল্পনা করি। তার মানে হচ্ছে প্রতিটা নারীর মধ্যেই মা আছে। নারী শক্তির মাধ্যমে একটা সমাজ, একটা পরিবার, সমাজ তথা একটা আপনার হলো পৃথিবীতে শান্তি বিরাজ করে, এটা আমরা বিশ্বাস করি। প্রতি বছরই যেন এভাবে পূজাটা হতে পারে, প্রতি বছর যেন আমরা দেবী মায়ের রূপ এভাবে করে আমরা পেতে পারি। পূজারীদের বিশ্বাস, বহু বছরের পুরনো ঐতিহ্য পরম্পরা রক্ষার এমন আয়োজনে পুরুষতান্ত্রিক সমাজের কাছে এ বার্তা পৌঁছায় জগতে প্রতি নারীতেই বিরাজ করেন দেবী দুর্গা। তাই নারীর আসন দুর্গার মতোই অতি উঁচুতে। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। সিদ্ধার্থা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ, এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। সেই শাস্ত্রবিধান অনুসরণ করে আমরা এই আমাদের রামকৃষ্ণ মঠ ঢাকায় 100 বছরেরও বেশি সময় ধরে এই কুমারী পূজার অনুষ্ঠান করে চলেছি দুর্গা পূজার সময়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধি পূজার মাধ্যমে শেষ হয় মহা অষ্টমীর সব আয়োজন। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। দুর্গাপূজায় নানাভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। সকালে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এখন পর্যন্ত পূজায় ছোটখাটো 49টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 19 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, নির্বাচনকে ঘিরে 1.5 লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার
বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। নির্বাচনের দায়িত্ব পালনে বাহিনী সক্ষম বলে জানিয়েছেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। গত রাত পর্যন্ত ৪৯টা ঘটনা হয়েছে এবং এর কোনোটাই বড়সড় ধরনের কোনো বিপত্তি তৈরি করেনি। আমরা এর অধিকাংশই শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা মামলা নিয়েছি এবং এর জন্য অপরাধীকেও আমরা গ্রেপ্তার করেছি। বিমান ভাড়া ছাড়া সর্বোচ্চ ৭,৫০,০০০ এবং সর্বনিম্ন ৫,১০,০০০ টাকার ৩টি হজ প্যাকেজ নির্ধারণ করেছে বেসরকারি হজ ব্যবস্থাপনা সংগঠন হাব। আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাব নেতারা। গত বছরের তুলনায় এবার খরচ বাড়েনি বলেও দাবি তাদের। এ সময় হজ যাত্রীদের বিমান ভাড়া ১.৫ লাখ টাকা থেকে কমিয়ে ১,২০,০০০ টাকা নির্ধারণ করার দাবি করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বলেন, পবিত্র হজকে কেন্দ্র করে অননুমোদিত এজেন্সিগুলোর দৌরাত্ম্য ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবেন তারা। আগামী ১২ অক্টোবর পর্যন্ত ২০২৬ সালের হজ যাত্রীদের নিবন্ধন চলবে। এ সময়ের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজের ব্যয় আরও কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানায় সংগঠনটি। বিশেষ হজ প্যাকেজ সর্বমোট মূল্য ৭,৫০,০০০ টাকা। দ্বিতীয়ত, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ ৫,৫০,০০০ টাকা। তৃতীয় প্যাকেজ, যেটি সাশ্রয়ী প্যাকেজ, এই সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ ৫,১০,০০০ টাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার দিক থেকে সবচেয়ে নিচে অবস্থান করছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা। বলছেন, ডাক্তার ও নার্সরা তুলনামূলকভাবে কম বেতন পাওয়ায় দেশের স্বাস্থ্য খাত ভয়াবহ মেধা পাচারের শিকার হচ্ছে। সকালে স্বাস্থ্য খাতের অবস্থা এবং চ্যালেঞ্জ নিয়ে এক আলোচনার সভায় এমন তথ্য উঠে আসে। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতে কর্মরত জনবলের সিংহভাগ এখন বেসরকারি খাতে নিয়োজিত। মেধা পাচার হওয়ায় জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ করার কথা জানিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ফেব্রুয়ারির মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পরবর্তীতে রাজনৈতিক সরকারও ধারাবাহিকতা ধরে রাখতে বাধ্য। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। প্রশ্নের জবাবে জানিয়েছেন, বর্তমানে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও ব্যবসায়ীদের হাত থাকায় সরকারের চাওয়া অনুযায়ী সবকিছু হয়নি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মে মাসে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই অর্থ ফেরাতে 5 থেকে 7 বছর লাগতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়, গঠন করা হয় টাস্ক ফোর্সও। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে কি পাচার হওয়া অর্থের কিছুটা ফেরানো সম্ভব? মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। আমি আর্টিকেল দেখলাম যে না, কোনো গতি হয়। আর অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে। নতুন কোন সরকার যদি আসে তারা আপনাদের ধারাবাহিকতা রাখবে কিনা সেটা নিয়ে সন্দেহ রাখতে তারা বাধ্য, কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না। তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেনটেন করতে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাজারে কতটা স্বস্তি মিলেছে। উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের চেষ্টা থাকলেও ব্যবসায়ীদের কারণে অনেক কিছুই সম্ভব হয়নি। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে, ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের
হাত আছে যে বাজার মূল্যটা না কমে। এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে সভায় থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবার ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। দুদকের পর্যবেক্ষণে থাকা তৃতীয় বিভাগের 15টি ক্লাবের ভোটাধিকার বাতিল করেছেন হাইকোর্ট। তার আগে এই ক্লাবগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মমিনুর রিপনের রিপোর্ট। দুদকের তদন্তে নাম থাকায় নির্বাচনী কার্যক্রমের শুরু থেকেই আলোচনায় তৃতীয় বিভাগের 15টি ক্লাব। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত 15টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেওয়া হয় গত সপ্তাহে। চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কমিশন। মঙ্গলবার এই ক্লাবগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ও পরিচালক প্রার্থী ফারুক আহমেদ। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। না, আদালতের অর্ডার আমাদের মানতেই হবে। আদালতের অর্ডার যেই রকমই হোক আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। এই নিষেধাজ্ঞায় ক্যাটাগরি বিতে ক্লাব কোটায় 76 কাউন্সিলরের সংখ্যা এখন নেমে এসেছে 61তে। ভোটাধিকার স্থগিত 15 ক্লাবের একটির কাউন্সিলর ছিলেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু। এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা জেলায় তাই নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে লড়বেন রেদওয়ান ফুয়াদ। আমি আশা করব এই নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কাউন্সিলরদের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না, কারণ এখন পর্যন্ত 5টা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে, কোনো এক জায়গায় থাকে, তাহলে আমি কি করে মনে করবো যে ইলেকশন ফেয়ার হবে। এদিকে নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় প্রার্থিতা বাতিল করতে পারেন তামিম ইকবাল সহ আরও কয়েকজন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছে এনটিভি সন্ধ্যার খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় প্রত্যাহার, ডক্টর ইউনূস নির্বাচনে অংশ নেওয়া কমিশনের এখতিয়ার। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ, সালাউদ্দিন যুগপৎ কর্মসূচি জামায়াত ও ইসলামী আন্দোলনের। খাগড়াছড়িতে 144 ধারা বহাল, কিছু সন্ত্রাসী শনাক্ত, ফ্যাসিস্টরা এসব ঘটাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজার মহা অষ্টমীতে নানা আনুষ্ঠানিকতায় কুমারী পূজা পালিত, বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে আইজিতে। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।